আমাকে নিয়ে এক এক জায়গায় এক এক হোটেলে নিয়ে রাখতো লোকজন দিয়ে, সে আমার ভিডিও করে রাখছে গোপনে। এরকম প্রায় 100 তৈরি করছি। দরজার ওপারেই অনুসন্ধানের শেষ দৃশ্য। অনুসন্ধানের পরতে পরতে তথ্য প্রমাণ আর অনুসন্ধানী চোখে টিম আন্ডারকভার আপনাদের দেখাবে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রতারক ও নারী পাচারকারী চক্র জাল বিস্তার করেছে পুরো বাংলাদেশ জুড়ে। ক্লাইম্যাক্সে যাওয়ার আগে ধীরে ধীরে গল্পগাথা শুরু করি। একটা প্রেমালাপে কান পাতুন। তুমি কি আমাকে এখন ভালোবাসো? তোমাকে ভালো না বাসার কোনো কারণ তো আমার কাছে নাই। প্রাথমিকভাবে যে কারোরই মনে হতে পারে একজন প্রেমিক তার প্রিয় মানুষটির সঙ্গে মুঠো ফোনে একান্ত আলাপ করছেন। তোমাকে যদি আমি আমার কাছে নিয়ে আসতে চাই, তুমি কি আমার কাছে আসবা? তুমি আমাকে নিয়ে যাবে? যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। ফোনের কথোপকথন শুনে ধারণা করা যায় একজন প্রেমিক তার প্রেয়সীকে নিয়ে একটা সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখছেন। কিন্তু টিম আন্ডারকভার কোনো রোমান্টিক উপন্যাস নয়, পুরোপুরি ক্রাইম থ্রিলার। তাই সন্দেহ নিয়ে ঘটনার পেছনের ঘটনা খোঁজা শুরু। ফোনের ওপ্রান্তে থাকা নারীটিকে যে ব্যক্তিটি ঘর ছাড়ার প্ররোচনা দিচ্ছেন তার পরিচয় তিনি একজন নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে নারীদের বের করে এনে আবাসিক হোটেলগুলোতে বিক্রি করে দেয়া যার মূল উদ্দেশ্য। প্রেমের ফাঁদে ফেলতে কিভাবে মিষ্টি কথার কারেন্ট জাল ফেলে চক্রের সদস্যরা তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল। অনুসন্ধানের দ্বিতীয় ধাপে যাবার আগে এমন চক্রের একজন সদস্যের কাছে জানতে চাই কিভাবে ধাপে ধাপে একজন নারীকে প্রেমে ফেলে যৌন দাসী বানিয়ে পাচার করা হয়। যারা বলা হয় দালাল, প্রায় 100 মিনিটে নিয়েছি 2-300 মানে। অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে নারী কেনাবেচা করাই এই ব্যক্তির মূল পেশা। কিন্তু হোটেলগুলোতে বিক্রি করে দেয়া এসব নারীদেরকে বশে আনা হয় কিভাবে? রাজু হলো না, পুলিশ আসলো, পরে আমরা মোবাইল একটা রুম আছে আমাদের, সাউন্ড দিয়া বাইরে মারলে পড়ে কাজে। প্রশ্ন হলো একজন নারীকে বিক্রি করে সাধারণত কত টাকা পান তিনি? রুবেল টাকা দিচ্ছে 50,000, সাজা ভাই দিছিল 20,000, 70,000 টাকা দিচ্ছে। এটাই শেষ নয়, এরপর নাকি সেই নারীর কাছে খদ্দের পাঠিয়ে লাভ করা হয় আজীবন। আপনার একদিনে সর্বোচ্চ কত? আমার একদিনে 100 টাকা। এই ব্যক্তির কথায় একটা বিষয় স্পষ্ট, ফাঁদ পেতে আনা নারীরা হোটেলের যৌন ব্যবসায় নামতে রাজি না হলে নেমে আসে নির্যাতন। কিন্তু এমন সব অপরাধ ঘটে কিভাবে? পুলিশ প্রশাসনের টাকা দিত না, বছর সাহায্যের টাকা দিত, বইগুলো জায়গায় টাকা দিত, পুলিশ ম্যানেজ করতে দিত, নাহলে করা যায় না। পুলিশটাই আগে রেট দিয়ে আগে বলে দিত, সবাই টাকা খায়, এসপিটিসি এপিএসসি সবাই টাকা খায়, নাহলে পরিবেশে চলা যাবে। এই চক্রের জবানবন্দিতে প্রেমিক চক্র বা নারী পাচার সিন্ডিকেটের অপরাধ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। জাদুর শহর ঢাকায় নাকি এমন ঘটনা ঘটে অহরহই। এই অপরাধের কিছু খবর ছাপা হয় গণমাধ্যমেও। নারী পাচারে যুক্ত থাকার অভিযোগে আবাসিক হোটেলগুলোর বিরুদ্ধেও মানব পাচার, ধর্ষণ, অপহরণের মতো মামলাও হয় কখনো সখনো। এরপর সব চুপ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানীতে ছোট বড় মিলিয়ে 1899টি আবাসিক হোটেলে ট্রেড লাইসেন্স রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আবাসিক হোটেলগুলোতে এই যৌন ব্যবসার নেটওয়ার্ক কত বড়? শুধু ফোনের প্রেমালাপ আর দালালের বক্তব্য দিয়ে তো অনুসন্ধান হবে না, প্রয়োজন অকাট্য প্রমাণ আর ক্যামেরার চোখে ধরা পড়া অনুসন্ধানী দৃশ্য। অপেক্ষা প্রতীক্ষায় রূপ নেয়ার আগেই ভুক্তভোগী এক মায়ের সন্ধান মিলল। পরিচয় গোপনের নৈতিকতা মেনে আমরা তার নাম দিয়েছি নাসরিন আক্তার। এই মায়ের অভিযোগ তার মেয়ে নাকি 2 দিন ধরে নিখোঁজ। মার্কেট করতে গেছে জুরাইন, ওই জামের ভিতর আমি আসছি, মেয়ে নাই, ওখান থেকে মেয়ে উধাও। পরে আমি থানায় গেলাম, বলছে আপনি জুরাইন শ্যামপুর থানায় যান। শ্যামপুর থানায় আমি গেলাম, হ্যাঁ বলে যেখানে ঘটনা ঘটছে, যেখানে আপনার যে এরিয়ায় আপনার মেয়ে আছে ওই এরিয়ায় যান। তো ওই এরিয়ায় গেলাম, হেরা বলে যে আপনি অন্য ব্যবস্থা করেন, করে যান। মেয়ে হারিয়ে যাওয়ার 48 ঘন্টা পেরোলেও স্থানীয় প্রশাসনের কোনো সহায়তা পাননি নাসরিন। এরই মধ্যে অচেনা নম্বর থেকে নাকি নাসরিনের কাছে তার মেয়ে, যার ছদ্মনাম দিয়েছি আমরা সাদিয়া, তার একটা কল আসে। গ্রুপ কলে যার সাথে কথা বলতাম ওই হারুন আমারে নিয়ে আইছে, হাতিঝিল একটা শিকার হোটেলে আমারে উঠাইছে, আমার সাথে
খারাপ কাজ করে। বলছে এইটুকি যে মা আমি যে তোমার সাথে কথা বলছি এই নাম্বারে তুমি আর কল দিও না, কল দিলে আমার পাবা না। নাসরিন ততক্ষণে বুঝতে পেরেছেন যে তার মেয়ে সাদিয়া প্রেমিকরূপী ভয়ঙ্কর এক নারী পাচারকারীর ফাঁদে পড়েছে। কথোপকথনের মধ্যেই সাদিয়া একটা হোটেলের নামও জানায়। এরই মধ্যে শুরু হয় আরেক বিপদ। অচেনা নম্বর থেকে পরিবারের সবার মুঠোফোনে সাদিয়ার নগ্ন ছবি ও ভিডিও আসতে থাকে। ভিডিও আপলোড হয় সাদিয়ার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও। কিছু পিক পাঠাইছে খারাপ খারাপ, আমার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে এই পিকটা চলে গেছে। নাসরিনের কাছে জানতে চাওয়া এত চাপ আসলে তিনি কিভাবে সহ্য করছেন। আমি এখন মনে করেন বুকের ভিতরে পাথর চাপা দিয়ে আজ আমি মেয়ে হারাইছি, এর যা ন্যায্য বিচার এই বিচারটুকুই ভাগ করে পারছি। সন্তান হারানো মায়ের আর্তনাদ কখনো মিথ্যা হতে পারে না, তাই নাসরিনকে নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। শুরুতে স্থানীয় থানাগুলোতে জিডি না নেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চাইলেন নাসরিন, কিন্তু বিপত্তি যেন পিছু ছাড়ছে না। মামলা নেওয়ার কাজ ঠিক আছে, যত জ্ঞানজম হবে ঝামেলা হবে সব হয়েছে সম্পূর্ণ তানাতে রাখছে। নাসরিন কি তার মেয়েকে ফেরত পাবে, নাকি অন্য অনেক মেয়ের মতো চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে সেই গল্প শোনাবো। তবে তার আগে জানাতে চাই, শুধু সাদিয়াই নয়, নারী পাচারকারীর চক্রের হাতে পড়ে তছনছ হয়ে গেছে হাজারো নারীর জীবন। তাদের মধ্যে একজন যার ছদ্মনাম শিল্পী। প্রেম করে বিয়ে হয় তাদের, কিন্তু এরপরই বুঝতে পারেন তার স্বামী নুরু একজন নারী পাচারকারী। ও সবকিছু আমার জানা শুনেই করছে। শিল্পীর ঘরে দুটি সন্তানও হয়, তা সত্ত্বেও ভিন্ন নারী পাচারকারীদের কাছে সুযোগ বুঝে নিজের স্ত্রীকেও বিক্রি করে দেন স্বামী নুরু। আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হতো, মেঘনা, যমুনা, এই সমস্ত হোটেলে নিয়ে কাজ করাইতো, ব্যবসা করাইতো। নারী পাচারকারী সিন্ডিকেট থেকে বের হতে চেয়েছিলেন শিল্পী, দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় প্রশাসনের। মামলা করেও নিরাপত্তা তো পাননি, উল্টো পাচারকারীদের কাছ থেকে আসে হুমকি ও ব্ল্যাকমেইল। আমারে মাইরা ফেলাইবো, আমার বাচ্চাকে মাইরা ফেলাইবো। বললেন বেঁচে থাকাটাই এখন ভীষণ যন্ত্রণার। আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে, পুরো বরবাদ করে দিয়েছে, এবং আমার বাচ্চা দুইটার জীবন নষ্ট করে দিয়েছে এর সাথে। কখনো বিয়ের কথা বলে, কখনো হচ্ছে আপনার চাকরি ভালো দিব, কখনো হচ্ছে অন্য উন্নত জীবন দিব, এই সমস্ত বলে তাদেরকে নিয়ে আসে। পরবর্তী তারা প্রতারিত হয়, রেপের শিকার হয়। প্রেমিক ছদ্মবেশী নারী পাচারকারীর হাতে পড়ে শিল্পীর মতোই পুরো জীবন ওলটপালট হয়ে গেছে আরেক ভুক্তভোগী নারীর। তবে এই নারী প্রেমিক শুধু বাংলাদেশের হোটেলেই নয়, নারীদের বিক্রি করে ভারতের আবাসিক হোটেলেও। তার সাথে আমার মোবাইলে সম্পর্ক হয়েছে। পরে কথা বলার পরে সে আমাকে বিয়ের কথা বলে, যদি তুমি পারো পলাই আসো, আমরা বিয়ে শাদী করব। এরপর ক্রমশই পাল্টে যেতে থাকে জীবন, রঙিন জীবন পরিণত হয় বিষাদে। ভারতে যখন গিয়েছি তখন আমাকে অন্য জায়গায় একটা মহিলার কাছে আমাকে নিয়ে গেছিল, বসে তো পরে আমাকে যখন বলছে তো তোমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। কিন্তু আরেকটি দেশে পাচার হবার পরেও সেখান থেকে মুক্তি মিলল কিভাবে? ওখানে 1 বছর 3 মাস থাকে, আমার কাগজপত্র ওখানে পাঠায়, ওই আইনজীবী সমিতি থেকে সহযোগিতার কারণে আমি বাংলাদেশ আসতে পারছি। অনেক সময় মেয়েরা অভাবিত একদম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তারা রাজি হয়ে যায়, এভাবে তাদেরকে প্রথমে ট্র্যাপে ফেলে। শেষ পর্যন্ত গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া এক নারী ফিরতে পেরেছেন নিজ পরিবারের কাছে। কিন্তু আপনাদের আরেক অসহায় মা নাসরিনের কথা হয়তো মনে আছে। নাসরিন এখনো খুঁজে পায়নি তার সন্তান সাদিয়াকে। আদৌ কি সাদিয়া ফিরতে পারবে? বিরতির বিরহ শেষে বাকি অনুসন্ধান। নাসরিনের কান্না এখনো থামেনি, কারণ তার মেয়ে নিখোঁজ হয়েছে 7 দিন আগে। কিন্তু এখনো সাদিয়ার ঠিকানার কোনো কুল কিনারা করতে পারেনি মা নাসরিন। মুঠোফোনে এক হোটেলের নাম বলেছিল সাদিয়া, সেই হোটেল খুঁজে দেখতে চায় টিম আন্ডারকভার, দেখতে চায় সাদিয়ার কোনো হদিস পাওয়া যায় কিনা। বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকার পোস্তগোলায় গড়ে ওঠা একটি আবাসিক হোটেল দক্ষিণ বাংলা। মা নাসরিনের কাছে দেওয়া তথ্য মতে এই হোটেলের একটা কক্ষেই নাকি বন্দি করে রাখা হয়েছে মেয়ে সাদিয়াকে।
খদ্দেরের বেশে নির্ধারিত রুমে পৌঁছে গেল টিম আন্ডারকভারের একজন সদস্য। সেখানেই পাওয়া গেল সাদিয়াকে। আসল পরিচয়ে জানতে চাওয়া হলো সব ঘটনা। সে আমারে ভালোবাসে বলছে, সে আমারে বিয়ে করবে, এগুলো বললে আমার সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। প্রেমের কথা বলে হারুন নামের এক ব্যক্তি কিভাবে তাকে ফাঁদে ফেলেছেন। সে কোরআন শিখ নিয়ে কি করছে, আমি তোমার বিয়ে করবো, এটা সেটা আশ্বাস দিয়ে যেতে যখন প্রয়োজন ডাকে। আমি বিশ্বাসে তার সাথে ঘনিষ্ঠ হয়েছি। শুধু নারী পাচারকারী পরিচয়ই নয়, এই হারুনের নাকি আবার আছে ভিন্ন পরিচয়। বলতেছে ও আইনের লোক, ওগুলো দিয়েই তো আমার ভয় দেখাই রাখতেছে, আমি কিছু করতে পারবো না, কিছু করার ক্ষমতা নাই। এই ফাঁদ থেকে বেঁচে ফিরতে সহায়তা চাইলেন হোটেলে বন্দী সাদিয়া। আমি তো এই ধরনের মেয়ে না, আমি এই ধরনের মেয়ে যেগুলো করে বেড়াই। আমি যদি এই ধরনের মেয়ে হতাম তাহলে আমার গায়ে লাগতো না, মরা অনেক ভালো। আপাতত সাদিয়াকে হয়তো খুঁজে পাওয়া গেছে, কিন্তু কঠিন বাস্তবতা হলো যেই নারীকে একবার পাচারকারীরা জিম্মি করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয়। দক্ষিণ বাংলা নামের এই হোটেলটির বিরুদ্ধে এর আগেও রয়েছে নারী পাচারের অভিযোগ। 2024 সালের 13 জুলাই এই হোটেলটি থেকে 8 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। হোটেলের মালিক এবং নারী পাচারের অন্যতম হোতা সবুজ ওরফে হানিফের বিরুদ্ধে দেয়া হয় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 2012 এর 8, 11, 12 এবং 13 ধারার মামলা। অনুসন্ধানী পথে সবকিছুই যখন টিম আন্ডারকভারের অনুকূলে, সাদিয়াকে উদ্ধারের সকল প্রস্তুতি যখন সম্পন্ন, তখনই খবর আসে দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গায়েব করে দেওয়া হয়েছে সাদিয়াকে। রীতিমতো উধাও করে ফেলা হয়েছে তাকে। খবরের সত্যতা যাচাই করতে দক্ষিণ বাংলা হোটেলে ছুটে গেল টিম আন্ডারকভারের সদস্যরা। খদ্দের রূপে আবারও খোঁজা শুরু হলো তাকে। অর্থাৎ দ্বিতীয়বারের মতো সাদিয়াকে নিখোঁজ করে দিয়েছে নারী পাচারকারীরা। এর আগে টিম আন্ডারকভারের কাছে দেয়া সাক্ষাৎকারে সাদিয়া তার অবস্থান পাল্টে যাবার আশঙ্কা করেছিলেন। সাদিয়ার দেয়া তথ্যই সঠিক বলে প্রমাণিত হলো। অনুসন্ধানী তথ্য বলছে যৌন ব্যবসায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম দিকে বন্দী নারীর অবস্থান বারবার পাল্টাতে থাকে পাচারকারীরা। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। টিম আন্ডারকভার তেমনি সন্ধ্যার অন্ধকারে চাঁদের আলোর অপেক্ষায় থাকে। ঠিক তখনই হোটেলে আসা এক খদ্দেরের মুঠোফোন থেকে টিম আন্ডারকভারের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেন সাদিয়া। সাথে সাথেই জানা গেল তার বর্তমান ঠিকানা। সাদিয়ার দেয়া তথ্য মতে কমলাপুরের হোটেল আরাফাতে তার বর্তমান অবস্থান। সঙ্গে আছে প্রেমিক রূপী পাচারকারী হারুন নিজেও। তাৎক্ষণিকভাবে সাদিয়াকে উদ্ধারে এগিয়ে এলো মতিঝিল পুলিশ বিভাগ। সাথে নির্দিষ্ট ঠিকানায় অবস্থান নিল টিম আন্ডারকভার। ওই যে যেখান থেকে টিম আন্ডারকভার গল্পের পেছনে গিয়েছিল, আমরা এখন সেই দরজার সামনে। ঠিক কি আছে দরজার ওপারে সেটা জানার জন্য আপনারা সবাই প্রতীক্ষায়। ঠিক তখনই হোটেলের 2 তলার একটি কক্ষে দেখা মিলল সাদিয়ার। তার সঙ্গেই পাওয়া গেল প্রেমিক রূপী নারী পাচারকারী হারুনকেও। এবার হারুনের মুখোমুখি হলো টিম আন্ডারকভার। ক্যামেরা দেখে নিজেকে নির্দোষ দাবি হারুনের। তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি। আমি আমার কাছে কিছু মেসেজের স্ক্রিনশট পর্যন্ত তার সে দেখাচ্ছে। না না, এগুলো কিছু নেই। কথায় আছে চোরের মায়ের বড় গলা। হারুন উল্টো দাবি করে বসলেন যে তিনি নিজেই নাকি ব্ল্যাকমেইলের শিকার। আমাকে বলছে আমি এগুলো করবো, তোমার চাকরি খাবো, বিভিন্ন ধরনের ভয়ভীতি। কিসের ছবি বলেন তো ভাই? মাথাটা ঘুরতেছে, একটু বসতে পারি। যে তারা যে অভিযোগ করছে যে আপনি তাকে খারাপ কাজে বাধ্য করছেন, বিভিন্ন গোপন ছবি ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছেন, এ বিষয়ে একটু কথা বলেন। প্রশ্ন হলো এই হারুনের আসল পরিচয় কি? আমি যখন ওনার কাছে উনি বলতেছে আমি পুলিশের লোক, আমি আপনি পুলিশের লোক আর দিও
আইডি কার্ড আমাদের নিয়ম আছে, আইডি কার্ড আপনি দেন, আমি এটি করবো, নাহলে আপনি নেন না দেন গার্ড, তুমি গার্ড করাবাজি করতেছো কেন? হারুনের পুলিশ পরিচয় তাহলে মিথ্যা নয়। হারুনুর রশিদের পরিচয় সে রেল পুলিশের কনস্টেবল। পুলিশ পরিচয়ে প্রভাব খাটিয়ে নারীদেরকে ফাঁদে ফেলাই ছিল তার দ্বিতীয় পেশা। কিন্তু প্রশ্ন থেকে যায়, হারুনের মতো নারী পাচারকারী তাহলে কিভাবে এই হোটেলের রুম ভাড়া পেল? ওই তো পুলিশের পুরো প্রভাব পাঠাইছে, ওখানে ওই কথা বলতেছে না, হ্যাঁ সময় তো এই সময় ওরকম ভাবে কথা বলে নাই, ওই তো ডাইরেক্ট বলছে আমি এখানের এসআই। বিষয়গুলো গোপন না রেখে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য, এর বাইরে আমাদের সাইবার সাপোর্ট সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু তারা অভিযোগগুলো করতে পারেন। ইতিমধ্যে হারুনের বিরুদ্ধে মতিঝিল থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফিক আইনে মামলা করেছেন সাদিয়া। তাদেরকে যদি আসলে একটা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করিয়ে যদি আসলে আমরা একটু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে বাকি যারা অফেন্ডার বা ক্রিমিনাল আছে তারা কিন্তু এই ধরনের ক্রাইমগুলো করার আগে আসলে চিন্তা করবে। সাদিয়াকে উদ্ধার করা গেলেও ঢাকার শত শত আবাসিক হোটেলের অন্ধকার ঘরে এখনো বন্দী রয়েছে অগণিত সাদিয়া, যাদের কান্নার শব্দ হয়তো পৌঁছায় না আমাদের কাছে। প্রশ্নটা হলো, আইনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে কিভাবে টিকে থাকে এই অন্ধকার সাম্রাজ্য?